আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। বিগত 15 বছরের স্বৈরাচার শাসকের আমলে যখন বিএনপিরা দিশেহারা পাগল পিরায় মামলা হামলার শিকার, বিভিন্ন মিথ্যাচারে উপর্যুপরি মামলার আসামি হয়ে ফেরারি, এবং আওয়ামী লীগের জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় নির্বাচনগুলোতে অনেক জায়গায় শোনা যেত বিএনপির অমুক লোক এমপি হয়ে গেছেন, বিএনপির অমুক জেলার অমুক উপজেলার চেয়ারম্যান হয়ে গেছেন, অমুক জেলার অমুক মেয়র নির্বাচনে মেয়র হয়ে গেছেন। আমরা খুশিতে গদগদ হয়ে উঠতাম, খুব উৎফুল্ল থাকতাম যে এই আওয়ামী লীগের এই নির্যাতন নিপীড়ন, এই জুলুমের ভিতরেও বিএনপির নেতারা কিভাবে জনপ্রতিনিধি হয়ে উঠছেন। আসুন তার নেপথ্যের নাটক, ভূমিকাগুলো এবং রাজনীতি যে দ্বিচারিতার ভিতরে, অর্থাৎ দলকে ব্যবহার করে, চরিত্রকে হনন করে, এই দ্বিচারিত্রিক ভূমিকা নিয়ে রাজনীতিতে কত অপবাদদুষ্ট লোকেরা পাকাপোক্তভাবে নেতা সেজে ছদ্মবেশে মানুষের মুখোশ পরে কতগুলো জানোয়ার রাজনীতির ছত্রছায়া এই সন্ত্রাসী কৌশলী মদতদাতারা স্থান করে নিয়েছেন, সে বিষয়ে একটু কথা বলবো। আমার আজকের উল্লেখিত দুই ব্যক্তি বর্তমান পৃথিবীতে নাই, মারা গেছেন। অর্থাৎ নিয়ম মাফিক মারা গেলেও আমি এটুকু বয়সে যতটুকু দেখেছি, মানুষের সাথে যারা বেশি মুনাফেকি করেছে, প্রতারণা করেছে, আমার মনে হয়, আমার দৃষ্টিতে যতটুকু আমি পেয়েছি, তাদের সামনে আরও অনেক আয়ু বোঝা যায় যে ছিল, থাকার মতো বয়স ছিল, কিন্তু তারা পৃথিবীতে থাকেনি, চলে গেছে। আল্লাহ তাআলা তাদের হয়তো মানুষের উপরেই অত্যাচারিত হওয়ার এই চাবিগুলো বন্ধ করে দেওয়ার জন্যই তাদেরকে সরিয়ে নিয়ে যান। আমি সে কথা বলবো না। যারা ছিলেন, মারা গেছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করি, এবং সেখান থেকে যেন মানুষের এই প্রতারণামূলক নেতাদের একটু বোধোদয় হয়, আমি সেইটি স্মরণ করে দেওয়ার জন্যই আজকের ভিডিওটি করছি, বিশেষ করে মাগুরার জন্য। আমার জেলা শহর মাগুরা। মাগুরাতে অনুপ্রবেশ করবার যে কোনো রাস্তা দিয়ে আপনি ঢুকার উপশহরগুলোর এলাকায় আসলেই দেখবেন সামনে ব্যানার ফেস্টুনে ভরে গেছে। সামনে স্থানীয় নির্বাচন, কেউ উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বিশেষণ থেকে অনেক বিশেষণ তার ছবির পাশে, কেউ মেয়র প্রার্থী বা মেয়র জনগণের সমর্থনে এগিয়ে আছেন, বা অন্য কেউ নিজের ছবি দিয়ে অমুক ভাইকে মেয়র দেখতে চাই, অমুক ভাইকে উপজেলা চেয়ারম্যান হিসাবে দেখতে চাই। এই জায়গাগুলো কিভাবে কোনভাবে তৈরি হয়, এগুলো কাদের জন্য প্রযোজ্য হয়, প্রয়োজন হয়ে পড়ে যে নির্বাচন আসলে ব্যানার টানাতে হয়, যারা মানুষের হৃদয়ে নেই, মানুষের ভালোবাসার জায়গায় নেই, কিন্তু ব্যানারে আছে। এই জায়গাগুলো আমি কিছুটা, কারোর আত্মসম্মানে আঘাত দেওয়ার জন্য নয়, কাউকে বিতর্কিত করতে নয়, কিন্তু কোন পটভূমিকায় রাজশাহীর হারুনুর রশিদরা এমপি হয়েছিলেন, বা এই ধরনের অনেকেই আছে বিএনপির লোক, হট করে তারা মেয়র হয়ে যান, হুট করে তারা কাউন্সিলর হয়ে যান, হুট করে তারা উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগের সময় দুর্দন্ত প্রতাপ প্রদণ্ড শক্তিশালীর যে স্বৈরার শাসক একটি সরকারের সময় বিএনপি প্রার্থী জনপ্রতিনিধি হয়ে যায় কীভাবে, সেটা নিয়ে কথা বলবো। আমি মাগুরার দুইটি নির্বাচন নিয়ে কথা বলবো। একটি হচ্ছে উপজেলা, মাগুরা সদরের উপজেলা, আর একটি হচ্ছে মাগুরা পৌরসভার মেয়র। আগে মেয়রটা নিয়ে আলোচনা করি। মেয়র আলতাফ সাহেব ছিলেন। আলতাফ সাহেব অনেক পুরনো সমসাময়িক আসাদুজ্জামান সাহেবের সময়ের নেতা, কিন্তু শেখ হাসিনার সাথে পরিচিত ছিল, কিন্তু তার থেকে বেশি আসাদুজ্জামান সাহেবের সুনাম ছিল রাজনীতিতে
ওনার যখন টিনের একটি ঘর ছিল, বেকি বেড়া ছিল, বেকি বেড়ার সাথে একটি ডালিম গাছ ছিল, ওই কোণাতে বসে তিনি উকিলাতি করতেন। অত্যন্ত নিরীহ সাদামাটা জীবনযাপন করাতে, এবং নিরীহ সাদামাটা জীবনযাপন করাতে কৃষক শ্রমিক লেভেলের মানুষের সাথে খুব দ্রুত হুট করে যেখানে সেখানে বসে পড়তেন, তাদের সাথে খোঁজ গল্পে মেতে উঠতেন, চা খেতেন। একেবারে স্বাভাবিক আচরণ ছিল, যার জন্য তার আলাদা একটি ইমেজ তৈরি হয়েছিল। কিন্তু আলতাফ সাহেব ছিলেন একটু ব্যতিক্রম। পোশাকে আশাকে, শৌখিনতায়, বদন্যতায় বা অভিজাত্যে একটু আলাদা রেশ তার ভিতরে প্রতিফলিত হতো। তো দুইজনের রাজনৈতিক চরিত্র দিক আলাদা থাকলেও দুজনই আমলিক ঘরানার লোক ছিলেন। এবং আলতাফ সাহেবের বড় মেয়ের বিয়ে দেওয়া ছিল আসাদুজ্জামান সাহেবের বড় ছেলে শফিকুল ইসলাম বাসু অ্যাডভোকেট, ওনার সাথে ছিল। এই জন্য দুইটি পরিবার আত্মীয় ছিল, ঘনিষ্ঠ আত্মীয় ছিল। আলতাফ সাহেব মারা যাবার পর আত্মীয়তার কারণে, তখন আমলিক প্রচণ্ড শক্তিশালী ক্ষমতায়, শেখরদের বাড়ি বড় বাড়ি নামে পরিচিত, এবং তাদের সর্বময় ক্ষমতা, এত ক্ষমতার ব্যক্তি, এক আসনের এমপি, 2 আসনে তাদের বাড়ি, পুরা জেলা তাদের এতটা শক্তিশালী দাপটের অবস্থানে পৌঁছে গিয়েছিল যে কোনো নিঃশ্বাস ছাড়া, তাদের পরিবারের অবগতি ছাড়া একটি সাপ যে সাপুরিয়ে ধরবে সেটারও ক্ষমতা ছিল না বড় বাড়ির অনুমতি ছাড়া। এই জন্য উন্নয়ন, যে কোনো উপজেলায় হোক, মেয়রের হোক, যেখানেই হোক, তাদের পূর্ণাঙ্গ হস্তক্ষেপ, তাদের অনুমোদন ছাড়া কোনো জনপ্রতিনিধির কোনো কাজ উতরিয়ে যাওয়া সম্ভব ছিল না। আলতাফ সাহেব মারা যাবার পরে তারা সেই আত্মীয়করণের দায়বদ্ধতা থেকেই টুটুলকে মেয়র বানান। কিন্তু টুটুল ইয়াং জেনারেশন, সুন্দর করে মদ্যপ পান করতে পারেন এবং হাফ প্যান্ট পরে পুরা চৌরঙ্গি মোড় বা নিজগাঞ্জল স্কুলে, অনেকে মঞ্চে তার নৃত্য দেখেছিলেন, মদ খাইয়ে যে মেয়ে নিয়ে নাচছেন, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। এবং যখন তার মেয়রের বা পৌরসভার উপরে এমপি সাহেবদের কর্তৃত্ব চাপ আসে, তখন তিনি সেটাকে ইগনোর করতে থাকেন বা বাইলট করেন যে না, এটা মেয়র, আমি আমার পৌরসভার কর্মকাণ্ড বা উন্নয়নমূলক অর্থ করি, যেটা আমার হাত দিয়ে হ্যান্ডওভার হবে। কিন্তু না, সেই জন্যই তো তাকে মেয়র বানানো হয়নি। যাক, যে কোনোভাবে হয়ে গিয়েছিল। এখন যখন 5 বছর শেষ হলো, তখন বড় বাড়ির লোকজন চেপে বসলেন যে দাঁড়া, এইবার তোর মেয়র আমি হওয়াচ্ছি, আমরা হব। নমিনেশন দিলেন, সব কিছু করলেন, কিন্তু কথা অন্য সাইডে, পিছনের দরজা খোলা। রাজনীতির এই যে বিশ্বাসঘাতকতা, বেঈমানিকরণের জায়গাগুলো, পিছনের দরজা খুলে বিএনপির কাপুর সাহেবের সাথে একটি গোপন আতাত হয়। তখন কয়েক কোটি টাকা ইউজিপি 1 অথবা 2 এর টাকা আসে, যে পয় নিষ্কাশন থেকে বায়োগ্যাস তৈরির জন্য, প্লান্টের জন্য কয়েক কোটি টাকা জাতিসংঘ, বিশ্ব যে হেলথের, স্বাস্থ্য স্যানিটেশনের মাগুরা একটি জেলা ছিল, সেই টাকা আসে। এই টাকাটা যদি টুটুল মেয়র হয়, এই টাকা বড় বাড়ি পর্যন্ত পৌঁছাবে না। কাপুরের সাথে তাদের গোপন চুক্তি হয়, ডিড হয়, লিখিত না অলিখিত কথাবার্তার মাধ্যমে, যে এই টাকার 75% চলে যাবে বড় বাড়ির হাতে, এবং বাকি টাকা তো আছেই। কিন্তু সেই বড় জায়গাটা, যেটা নিয়ে মেন লেনদেন হয়েছিল, যথারীতি টুটুল দাঁড়িয়েই থাকলো, মেয়রের চেয়ারে গিয়ে কাপুর সাহেব বসে গেলেন। কাপুর সাহেব বসে গেলেন বড় বাড়ির আশীর্বাদে, আওয়ামী লীগের আশীর্বাদে। এই কাপুর সাহেবের চরিত্র সবাই জানে, যে তিনি কোন দল নিয়ে কোনভাবে কীভাবে এখানে উঠে আসছিলেন, এবং মাগুরার বিএনপির ধ্বংসের মূল কারিগর ছিলেন কাপুর সাহেব। কাপুরের সাথে একটি গ্রুপ ছিল, কাপুর গ্রুপ বলতো, যারা কাপুরের ওই গাড়ি দেখলেই সেকেন্ড সিটে লাফ দিয়ে উঠে বসে পড়তো, তার বাড়িতে মোছামুছির কাজ করতো, বাজার টাজার করতো। একটি গ্রুপ ছিল আলাদা। সেই এর আগে পূর্বে একবার পৌরসভার মেয়র থাকাকালীন বিভিন্ন সুযোগ সুবিধা দিলে, হাট বাজারের ইজারা দিয়ে, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে একটি গ্রুপ
তৈরি করে ফেলেছিলেন তিনি, সেই গ্রুপটা তার সাথে, সে যেখানে যেত তারা সেখানে। এখন তিনি নাই, তাদের সেই চামচা, গুমরা, পিয়াদা, চাকর, নকর, বাকররা কিন্তু প্রতিষ্ঠিত বিএনপির ভালো অবস্থানে আছে সব, এবং সেই সুযোগ সুবিধাগুলো বিএনপির থেকে তারা পাচ্ছে এখনো। না, সেটার দিকে যাব না। কাপুর সাহেব মেয়র হয়ে গেলেন। এই মেয়র হওয়া বিএনপির জন্য কোনো উপভোগ্য উপযোগ্য বিষয় ছিল না, এর বেনিফিশিয়ারি ছিল আওয়ামী লীগ। তিনি পদটা পেলেন এবং বিএনপিকে প্রেজেন্ট করলেন যে আমি বিএনপির একজন মেয়র হয়েছি। মূলত তার সকল পাছার নিচে, শরীরের চারপাশে, মাথায়, মননে সব কিছুই আওয়ামী লীগই চিন্তা ভাবনায় ধারণ করে গেছে, এবং তা নিয়ে অনেক সমালোচনার শিকার হয়েছিলেন। কিন্তু তবুও এই যে বিশ্বাসঘাতক কিছু নেতারা নিজেদের চরিত্র দ্রুত পাল্টে ফেলে যে কোনো পদের জন্য, জনপ্রতিনিধিত্ব, চেয়ারের আহরণের জন্য, কিন্তু তার সেই কাজটি উদ্ধার হয়ে গেলে পরবর্তীতে টুটুল সোজা হয়ে গেল যে এই জায়গায় আমার হাত না রাখলে তো আর মেয়র হওয়া সম্ভব না আমার। তিনি যে গুনার মাধ্যমে হোক বা মাওই সাহেবের মাধ্যমে হোক আবার বড় বাড়ির হাত করলেন। পরবর্তীতে তিনি শেষ অবধি পর্যন্ত মেয়র থেকে পালিয়ে গেছেন দেশ থেকে। কাপুরের যখন তার চরিত্রের রোজ নামসা বিএনপির কেন্দ্রে গিয়ে পৌঁছায়, তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তিনি আর কোথাও নমিনেশনের উপযোগ্য ছিলেন না। এই হতাশা থেকে, অতিরিক্ত মানসিক চাপ থেকে তিনি পৃথিবী থেকে চলে গেলেন। এই একটা বিশ্বাসঘাতকতার অবস্থান। 2 নম্বরটি হলো উপজেলা নিজাম চেয়ারম্যানকে নিয়ে। এর আগে আমি আরেকটি ভিডিও করেছিলাম, সেখানে এককভাবে ওনাকে নিয়ে শুধু ভিডিও করেছিলাম। বাবলু সাহ, আবু নাসের বাবলু সাহ উপজেলা চেয়ারম্যান হলেন আওয়ামী লীগের সময়। তো তিনিও ওই যে বললাম যে ঘাড় তারা লোক ছিল, এবং তিনিও চাচ্ছিলেন উপজেলার কর্তৃত্বটা তার হাতে থাক। কিন্তু মেয়র পৌরসভা কেড়ে নেয়, উপজেলা চেয়ারম্যান যদি উপজেলার নেতৃত্ব নিয়ে নেয়, তো এমপি সাহেবদের বা সেই এমপি সাহেবদের তথাকথিত বড় বাড়ি বা তাদের কতিপয় ভাই বিরাদেরদের কর্তৃত্ব কোথায় থাকবে? এই উপজেলা, এই পৌরসভা, এইগুলো নিয়েই তো একটি আসন। তো যার যার জায়গা শক্তপোক্ত হয়ে গেলে এমপিরা ভাসমান হয়ে যায় না, বা এমপি পরিবার রাজনীতিতে স্থায়ীকরণ হলেও তাদের তো 2 পয়সা কামানোর সব পথ যদি বন্ধ হয়ে যায়, তাহলে তারা এই ব্যবসায় আসবেন কেন? এটা তো বড় ব্যবসা। উপজেলা চেয়ারম্যান বাবলু মিয়া সাহেব ঠিক বড় বাড়ির সাথে যখন শক্তপোক্তভাবে রুখে দাঁড়ানোর চেষ্টা করেন, তখন বললেন যে দাঁড়া, তোরে উপজেলা চেয়ারম্যান পরবর্তীতে দিচ্ছি। উনি ওই আসাদুজ্জামান সাহেবের কবরে ফুল খুব একটা দিতে যেতে চাইতেন না, বা কাজ শেষে রাত 12টা-1টার সময় শোবার আগে বড় বাড়িতে গিয়ে ধর্ণা দেওয়ার জন্য খুব একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন না। সম্মানী যতটুকুন থাকার না থাক, ফাইনাল মোড় বা কলেজের সামনে বাসা হিসাবে নিজেকে সম্মানী মানুষ হিসাবে বিবেচনা করতেন, এবং যেন তেন জায়গায় মাথা ঠোকার চেষ্টা করতেন না। তোষামোদি কম করতেন। আমার যতটুকুন আছে যে আমার মতো ঘাট তারাই তোষামোদি, চামচামি, কারোর সামনে যেয়ে বসে থাকা, জি স্যার, হ্যাঁ ভাই, হ্যাঁ চাচা, হ্যাঁ খালু, এগুলো করতেন না। অত্যন্ত উচ্চ মর্গের একটি মানসম্পন্ন জায়গা নিজের একটি অবস্থান করে নিয়ে গিয়েছিলেন। যদিও অন্য অন্য জায়গায় থাক, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে এই জায়গাটা কেন্দ্র করে আমি তাকে আলাদা একটিভাবে সম্মান করতাম, যেন একটি ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ মানুষ, সুপুরুষ মানুষ। ওই পদ পদবীর লোভে বা কোনো কিছুর জন্য মানবিকতাটা খুব একটা বিকিয়ে দেন না। তো যাক, তাকে আবার ওই টুটুলের মতোই বড় বাড়ি তাদের লাইনে আনবার জন্য সামনে যখন নির্বাচন আসলো, তখন তাকে সোজা করবার জন্যই ওই গোপন দরজা দিয়ে আমার এক বিএনপির প্রার্থীকে খুঁজে বের করে তাদের সাথে আরেকটি ওই অলিখিত রাজনৈতিক ডিট করে আবার নাজিম সাহেবকে উপজেলা চেয়ারম্যান করা হলো। কিসের জন্য? হয় আলতাফ সাহেব লাইনেই ছিল, লাইনেরই লোক, নরম স্বভাবের ছিলেন, অনুগত্য ভিত্তিক রাজনীতিবিদ। অনুগত্য মানে কি? আনুগত্য মানে উস্তাদ মেনে চলা আর কি, উস্তাদ মেনে রাজনীতি করা, নিজের ব্যক্তিত্ব দিয়ে রাজনীতির একেবারে ঘরোয়ানাভাবেই আওয়ামী লীগেরই
ঘরমানার লোক ছিলেন, মানসিকতায় কর্মদীপ্ত, নিজের কর্মকাণ্ডে সব কিছু আওয়ামী লীগ ঘিরেই হতো। কিন্তু এই জায়গায় যাইতে হলে যে একটি একেবারে চেন অফ কমান্ডের উপরে জিসার হাসার মাথা মতো করে নমস্তে, এই লাইনের কিছুটা ছিল নমনীয়তা, কিছুটা স্বভাব চরিত্রের এই ধরনের দুর্বল চিত্তের লোক ছিলেন তিনি, সেটা আলতাফ সাহেবের ভিতরে ছিল, কিন্তু বাবলু সাহেবের ভিতরে না। তো এই জায়গাটা বের করে আনতেই মূলত আর একজন বিএনপির বিশ্বাসঘাতক নেতার প্রয়োজন হয়ে পড়ে। তো তিনি, আমি বিশ্বাসঘাতকটি বললাম, অনেকে হয়তো নাখোশ হয়ে যেতে পারেন বা অখুশি হতে পারেন, কারণ ব্যক্তি মানুষের কাছ থেকে তো বেনিফিশিয়ারি হওয়া লোকজন শহর ভিত্তিক গড়ে ওঠেই বা আছেই, বা বিএনপির নেতারা বলতে পারেন আমাদের নেতার কেন আপনি এভাবে কথা বললেন, কিন্তু ভিতরে ঢুকে পর্দার আড়াল থেকে উঁকি দিয়ে যদি সেসব জায়গাকে ভালো করে দেখার মতো পর্যবেক্ষণ ক্ষমতা আপনার থাকে, হয়তো একমত হবেন না, কারণ রাজনীতিতে যারা যার কাছ থেকে সুবিধে নেয় তারা একঘেয়েমি সেই তার ভক্ত হয়ে পড়ে, অন্ধভক্ত হয়ে পড়ে, সেখানে ঢুকবার মতো ঈশ্বরেরও আর ক্ষমতা থাকে না। আমি তো বাড়ির ছোট একজন ক্ষুদ্র মানুষ, আমি বিতর্কে যাব না, যদি ভুল হয়ে থাকে বা কারো দৃষ্টিকটু শ্রোতা বিমুখ হয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন, কারণ এটা আমার কথা, আপনার জন্য না। আপনি বলেনও নাই বা আপনি শ্রোতা হবেন সেটাও প্রয়োজন না যদি আপনার সাবজেক্টে না হয়। অতএব এখানে দ্বন্দ্ব বা অসন্তোষের জায়গাটা থেকে আমি আপনার থেকে দূরত্ব বজিয়ে রাখতে চাচ্ছি। তো সেই জায়গাটাতে তিনি ক্ষণস্থায়ী বা অল্প সময়ের জন্য উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং তিনি অসুস্থ হয়ে মারা যান। পরবর্তীতে যথাযথভাবে বাবলু সাহেব আবার উপজেলা চেয়ারম্যানের জায়গা, অর্থাৎ লাইনঘাট করে ফেলেন, জঙ্গল পরিষ্কার করে সুড়ঙ্গ পথ একবারে তৈরি করে ফেলেন, যেখানে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ওই জায়গায় যেতে। তো এই যে দল একটি, মতাদর্শ একটি, দল একটি, ব্যবসায়িক রাজনীতির ক্ষেত্র একটি, দল একটি, নিজেকে প্রতিষ্ঠিত করে দালালি করবার উপভোগ্য, উপযোগ্য, উপজীব্য একটি রাস্তা তৈরি করে নিয়ে দলকে ব্যবহার করে, যদি এতই শখ হয় আপনারা এই দল ত্যাগ করে ওই দলে যান এবং ওই দলে যাইয়ে দেখেন যে পানির তলা কত দূরে, তল কত দূর। এইখানে আপনি ভেসে ভেসে নিতে থাকবেন সুযোগ মতো দলের সাথে প্রতারণা করে, হুট করে তাদের ভোটে বিজয় হয়ে দেখাবেন যে আমি অমুক দলের প্রার্থী। সিলেটের আরিফুল সাহেব, যিনি পরবাসী মন্ত্রণালয়ের মন্ত্রী, উনি সিলেটের জনপ্রতিনিধি এবং নামকরা নেতা ছিলেন। তেনাকে যখন ম্যাডাম খালেদা জিয়া বললেন পদত্যাগ করতে, তিনি বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। তিনি এখন মন্ত্রী। এই যে দলের নির্দেশনা মেনে চলা, অনেকেই নিজে বড় নেতা বলে দলের কেন্দ্রের অনেক আদেশ বা অনেক কথা শোনেননি, তারা এখন কেউ জেলে আছেন, কেউ রাজনীতি থেকে ছিটকে পড়ে এত দূরে চলে গেছেন যে সেখান থেকে উঠে দাঁড়ানোর শক্তি আর রাজনীতিতে নেই। আমি এখন সামনে স্থানীয় নির্বাচন, যারা এই ফেস্টুন, ব্যানার, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে নেতা বানানো, নেতা সাজানোর যে প্রতিযোগিতায় উন্মাদনা হয়ে উঠেছেন বা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দলের কাছাকাছি বা সংযোগ ঘটানোর জন্য ঠিক তেমনি উপজেলার ভোটার যারা আছেন বা পৌরসভার যারা ভোটার আছেন, হয়তো এমপি সাহেব কানে কানে আপনাদের বলে দেবেন যে আমাদের প্রার্থী অমক, দলের সভাপতি সাহেব ইশারায় বলে দেবেন আমাদের প্রার্থী অমক, কিন্তু শেষমেশ চূড়ান্তভাবে নিজেদেরকে একটু পরিবর্তন, আপডেট করেন, একটু বোঝার চেষ্টা করেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য বাংলাদেশের একটি স্বনির্ভর সম্মানজনক নাগরিকের রাষ্ট্র হিসাবে বিনির্মাণে কাদের দ্বারা প্রকৃতপক্ষেই রাজনীতি করা সম্ভব। এক কাপ চা খাওয়াইলো 5 টাকা দিয়ে, ঘাড়ে হাত দিল, মাথায় হাত দিল, আপনি রাজনীতির বাইরে এসে একজন মানুষের পোষ্যবৃত্ত হয়ে গেলেন, দাসে পরিণত হয়ে গেলেন, একজন মানুষের অন্ধভক্ত হয়ে গেলেন,
কে একটু আদর করলো, কে একটু ভালোবাসলো, কে একটু কিরে কেমন আছিস, এই যে আদরের সুরে ডাক দিল, মিষ্টি মিষ্টি কথা বলল, এইটাই বড়, নাকি কে সুপরিচিত সুপুরুষিত চৈতন্য বোধ নিয়ে, বিবেকবান, মানবিক রাজনীতি দিয়ে সবসময় মানুষের পাশে ছিল, অন্যায়ের বিরুদ্ধে সজাগ ছিল, অন্তত কথা না বললেও কর্মকাণ্ড থেকে নিজেকে এমনভাবে আড়াল করে রেখেছিল যে সেই অন্যায় অবিচার তাকে স্পর্শ করতে পারেনি। সালিশি বসে কোন নেতা টাকা খাচ্ছে, কি কোনভাবে জীবিকা নির্বাহ করে নিজের সংসার চালাচ্ছে এবং রাজনীতির বাইরের উপার্জন ছাড়া তার একটি কর্ম আছে, সম্মানজনক অবস্থান আছে। এই ধরনের নেতাদেরকে ভোট দিন, সেই মানুষদেরকেই আপনার সামনের চেয়ারে বসাবার চেষ্টা করুন, যিনি পরবর্তীতে দেখা হলেও পূর্বের ন্যায় আচরণটুকু আপনার ভিতরে আপনার সাথে করতে সক্ষম হবে। আপনি একজন মানুষ, আপনি তাকে সম্মান করবেন, এইটুকু ভেবে রাখবেন যে নির্বাচনে বিজয়ীর পরে সে কতটুকু আপনাকে সম্মান করবে। সম্মান শুধু দেওয়ার জন্য না, সম্মান পাওয়ার জন্য, শুধু মাথা নত করবার জন্য না, কেউ যেন আপনার সাথে সামনে এসে আপনার সমতলে রেখে মাথা ঝাঁকে। হাতকে বাড়িয়ে দিল, আপনি কার সাথে হাত মেলালেন সেটা আপনার বিবেচ্যের বিষয়। ব্যক্তিত্ব বড় জিনিস, আত্মসম্মান বোধ বড় জিনিস। মৃত্যু একদিন হবেই, পৃথিবী থেকে চলে যেতে হবে, কিন্তু আত্মসম্মান বোধ বজায় রেখে কোনো পোষ্যবৃত্তি, পশুর মতো নিজেকে কৃতদাসে পরিণত না করে, নিজের পিঠে চাবুক ফেলানোর জন্য কারোর হাতে নিজের হাতের চাবুক তুলে না দিয়ে নিজের চাবুক নিজের হাতে রাখুন। ব্যক্তিত্ব সম্পন্ন একজন নাগরিক, সম্মানিত একজন ভোটার হিসাবে আপনি এদেশে মেরুদণ্ড উঁচু করে দাঁড়াতে হলে এই পোষ্যবৃত্ত রাজনীতির ভৃত্য হওয়ার থেকে বের হয়ে আসুন। কেউ এসে ঝুঁকে পড়লেই আপনি ঝুঁকে পড়বেন না, আপনি আত্মসম্মান বোধ নিয়ে তার চোখে চোখ কথা রেখে মুখে মুখ রেখে কথা বলতে শিখুন। সে আপনাকে যেন নিয়ে ভাবে যে এই লোকটা আমার সাথে আমার সমকক্ষ নাগরিক হিসাবে কথা বলেছে, সে সুপুরুষ, সে সুনাগরিক, সাহসী, তখন সে আপনাকে সম্মান করবে। আর যদি যাওয়ার আগে ভৃত্যের মতো মাথা নিচু করে তার পায়ে হাত দিয়ে সালাম করতে ব্যস্ত হয়ে যান, সে আপনাকে অত্যন্ত ঘৃণা করে মানসিকভাবে প্রত্যাখ্যান করবে এবং পরবর্তীতে যখনই তার সামনে যাবেন সে তখন ওই দাসের মতোই আপনার নজরে দেখবে। নিজের আত্মসম্মানবোধ নিজে প্রতিষ্ঠিত করুন। আমি যে দুইটি চরিত্র নিয়ে ভিডিওটি করলাম, বিশেষ করে মাগুরার মানুষ যেন এটি শোনার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে এবং যতটুকু স্পিড দেওয়ার চেষ্টা করেছি প্রতিটি ভোটারের আত্মিক শক্তিকে উজ্জীবিত করবার জন্য ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।